আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম পরিযান। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব সংখ্যা 10 থেকে 12 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। নাইম নিজের ঘরে শুয়ে আছে। মাথার মধ্যে হালকা ব্যথা অনুভব করছে, যার জন্য মাথাটা বেশ ভারী মনে হচ্ছে নাইমের। জ্বরও এসেছে গায়ে। আজকে ওদের কেউই বের হয়নি। সবাই এখন নাইমের পাশে বসে আছে। মিষ্টি ভীষণ ক্ষেপেছে পরির উপর। ওর ধারণা পরিই এই কাজ করেছে, কিন্তু কিছু বলতে পারছে না। ওর খুব ভয় করছে, এখানে থাকতে ইচ্ছে করছে না। তখনই ঘরে প্রবেশ করলো সায়ের। নাইমের দিকে এগিয়ে গিয়ে বলল, এখন কেমন আছেন? নাইম চোখ তুলে তাকিয়ে আলতো হাসলো। জি ভালো। চেয়ার টেনে বসে সায়ের বলল, ভাগ্য ভালো যে আমি ঠিক সময় পৌঁছেছিলাম। রাতে জ্বরটা বেড়েছিল, ভাবলাম বের হব না, আল্লাহই নিয়ে গেছে আমাকে। আপনার কি মনে হয়, মানে কাজটা কে করতে পারে? আমার মনে হয় বিপক্ষ দল এ কাজ করেছে, আর নয়তো আপনার উপর কারো ক্ষোভ ছিল। আপনার সাথে কি কারো মনোমালিন্য হয়েছিল? নাইম মাথা নেড়ে না বলল, তাহলে বুঝতে পারছি না। বন্যার কারণে লোকজনও লাগাতে পারছি না। পালক বলে উঠল, জমিদার এবং ওনার ভাই এখন কোথায়? দেখছি না তো। ওনারা শহরে গিয়েছেন, দুদিনের মধ্যেই ফিরে আসবে। আমি এখন শায়ের উঠে চলে গেল। মিষ্টি বলল, আমি নিশ্চিত কাজটা পরি করেছে। পালক শায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে বলল, ছেলেটা অদ্ভুত, মেয়েদের চোখের দিকে তাকিয়ে কখনোই কথা বলে না। ওই অদ্ভুতের মধ্যে ভূত আছে। এটা জমিদার বাড়ি নাকি ভূতের বাড়ি বুঝি না। শোন নাইম, আমি আর কোনো কথা শুনবো না, এবার আমরা ফিরে যাচ্ছি। নাইমকে শাসিয়ে কথাটা বলে মিষ্টি। প্রত্যুত্তরে নাইম বলল, আমাকে পরীর সাথে কথা বলতে হবে। কাজটা কি সে সত্যি করেছে? পরী আপার লগে দেখা করার কথা ভুইলা যান সাহেব। আপার পরাণ থাকতে বেডা মাইনসের সামনে আইব না। হাতে ফলের থালা নিয়ে ঘরে ভেতর এলো কুসুম। তারপর আবারও বলতে লাগলো, পরী আপা আমারে পাঠাইছে আপনাগো সব কইতে। জানেন তো, আমাগো বড় মা আপারে কসম দিছে, হ্যাঁ যেন কোনো পুরুষের মুখ না দেখায়। কিন্তু কেন কসম দিছে তা আপাও জানে না। আপনাগো কেউ অন্দরে গেছিল, আপা জানে, কিন্তু হ্যাঁ আপনাগো ক্ষতি চায় না। এই গ্রামের মানুষ একে অন্যের শত্রু, তাই আপা চায় আপনাকেও ক্ষতি না হোক, আর আপনাকেও সাবধান থাকতে কইছে। রাইতের বেলা বাইর হবেন না, সবসময় সায়ের বাইরের সাথে থাকবেন। কথা শেষ করে কুসুম চলে গেল। কুসুমের কথার মানে পুরোপুরি কেউ না বুঝলেও পালক বুঝেছে। ও বলল, তার মানে মালা বেগমের কসমের জন্য পরী কারো সামনে আসে না, এমনকি নিজের চাচার সামনেও না। কারণ কি, পরীর রূপ, নাকি এর মধ্যে অন্য কোনো কারণ আছে? বেশি ভাবিস না পালক, ওদের সম্পর্কে জানার দরকার নেই। আজ নাইমের উপর হামলা করেছে, কাল আমাদের উপরও করতে পারে। তার থেকে ভালো আমরা এখান থেকে চলে যাই। ভয় জড়ানো কণ্ঠে বলল রুমি। নাইম এবার রাগ করে বলে, তোরা থামবি? এক চিন্তায় মরে যাচ্ছি, আরেক চিন্তা ঢুকাচ্ছিস মাথায়। আমার মনে হচ্ছে কুসুম সব কথা বলেনি, এই বাড়ির সবাই আমাদের থেকে কিছু আড়াল করছে। অন্দরে যা হচ্ছে তা সবকিছু পরীর মা জানে, কিন্তু আমার মাথায় যে ভাবনাটা ঢুকেছে সেটা হলো পরীর চাচা। পালকের কথায় শেখর বলল, বিয়ে করেনি তাই তো, তার বউ হয়তো মারা গেছে, এজন্য আর বিয়ে করেনি। আর এসব ব্যাপার বাদ দে তো, আমরা দুদিনের অতিথি বলতে গেলে কারো পারিবারিক বিষয়ে জেনে কি হবে? আসিফ বলল, সেটাই ঠিক, বেশি গোয়েন্দাগিরি করলে শেষে আমাদেরই বিপদ। কেউ আর কোনো কথা বলল না। নাইম ভাবছে, শায়েরের কথা শুনে মনে হলো ও কিছুই করেনি, কিন্তু কে করেছে? মাথা ফেটে যাচ্ছে নাইমের। অন্যদিকে পালক ভাবছে মালার কথা। মালা হয়তো অনেক কিছুই জানে, কিন্তু কি জানে? কুসুম ছুটে গেল পরীর কাছে। এতক্ষণ সব লুকিয়ে শুনেছে সে। পরীকে খবরটা দিতেই ছুটে গেল। পরী সামনে গিয়ে হাঁপাতে হাঁপাতে সব বলল। সব শুনে পরী মুচকি হাসলেও বলল, শহরে বাবু পরীর লগে কথা কইতে চায়। এত এত স্বপন দেখা ভালো না কুসুম। পরী তারে কিছুই করব না। পরীর বাপে জানলে অনেক কিছু করব। একখান কথা জিগাই আপা, বড় মা আপনার কসম দিছে কেন? জানি না রে কুসুম, আমার মনে অনেক কষ্ট। সোনা আপার তো কোনো খবর নাই, রূপা আপা থাকতেও নাই। আমারে নিয়ে অনেক চিন্তা করে আম্মা। রূপ থাকা হইল অভিশাপ রে কুসুম। কন কি আপা, আপনি মেলা সুন্দর, যার লগে আপনার বিয়া হইব হ্যাঁ অনেক ভাগ্যবান। না রে কুসুম, রূপা ছিল বইলা সবাই সোনা আপার দিকে খারাপ নজরে তাকাইতো। রূপা আপারে তো একটু থামলো পরি, ধরা গড়ায় বলল, আমার দিকে কেউ খারাপ নজর না দেয়, তাই আম্মা কসম দিছে আমি যেন কাউরে মুখ না দেখাই। পুরুষ মানুষের নজর খুব খারাপ, মন চায় চোখ দুইটা উঠাইয়া ফেলাই। কুসুম চুপ করে রইল। রাগে শরীর কাঁপছে পরীর। কুসুমের মনে হলো পরিবোধ হয় কারো লালসার শিকার হয়েছিল, কিন্তু জিজ্ঞেস করল না, পরীকেই বলতে দিল,
আজকের পুরুষ মানুষ সুন্দর কিছু দেখা মুগ্ধ হয় না, লালসার চোখে দেখে, সুন্দর ছুতে পাগল হয় তারা। হিংস্র থাবা দিয়ে সব সৌন্দর্য শেষ কইরা দেয়। আমার কাছে ওই পুরুষগো বাঁচার অধিকার নাই। জানোস কুসুম, আমি একটা মানুষকে খুন করতে চাই, যে তিনটা জীবন নষ্ট করতে চাইছিল। চমকালো কুসুম, পরীর দিকে তাকিয়ে ভাবলো, এত সুন্দর ফুলকে কে নষ্ট করতে চেয়েছিল। সে বলল, ক্যাডা আপা। মুহূর্তেই পরীর ভাবগতি বদলে গেল। বলল, তা দিয়া তুই কি করবি? আম্মা আইব কখন? একটু ভয় পেল কুসুম। এতক্ষণ তো ভালো করে কথা বলছিল, এখন আবার হলো কি? কুসুম বলল, কবিরাজ দেখান হইলে আইব, তুই যা এখন। কুসুম কোনো মতে ছুটে পালালো। পরী জানালার সামনে গিয়ে দাঁড়ালো। এই মুহূর্তে রূপালীর কথা ভীষণ মনে পড়ছে পরীর। অনেক দিন দেখে না রূপালীকে। প্রিয়জন দূরে থাকলে বুঝি এমন কষ্ট হয়। পানি এলো পরীর চোখে। বোনদের খুব মনে পড়ে ওর। যাদের সাথে শৈশব কেটেছে আজ তারাই নেই। রাতে মালার অবস্থার অবনতি হলো। কবিরাজ দেখিয়ে কোনো লাভ হলো না। শ্বাসকষ্ট হচ্ছে মালার। জেসমিন মালার পাশে বসে চোখের পানি ফেলছে। পরীকে খবর দিতে না চাইলেও সে খবর পেয়ে যায়। জুম্মান গিয়ে পরীকে খবর দিতেই পরী ছুটল মায়ের ঘরের দিকে। প্রতিমধ্যে কিছু একটা ভেবে থেমে গেল পরী। তারপর আবারও ছুটল পালকদের ঘরে। পরীর কথা শুনে ওরা সবাই ছুটে গেল মালার ঘরে। মালা তখন যন্ত্রণায় ছটফট করছিল। সবাইকে একসাথে আসতে দেখে জেসমিন আঁতকে ওঠে। পালক এগিয়ে এসে বলল, কি হয়েছে ওনার? আমাকে দেখতে দিন। জেসমিন বলে উঠল, তোমরা সবাই চইলা যাও, আপা এমনিই ঠিক হয়ে যাইব। পরী খেপে গেল জেসমিনের উপর। বলল, বাধা দেন কেন? আমার আম্মা ভালো হইলে তো আপনার ক্ষতি, তাই না? আমার আম্মার যদি কিছু হয় তাইলে ভালো হইব না, সইরা যান কইতাছি। জেসমিন কাঁদতে কাঁদতে পরীর হাত ধরে বলল, পরী তুমি চইলা যাও, আপার ভালো চাই দেখেই কইতাছি। গর্জে ওঠে পরী, হাত ছাড়েন আমার। ওই বুড়ি আর আপনি আমারে খালি কবিরাজের কাছে নিয়ে যান, যাতে আম্মা ভালো না হয়। আমি এইবার সব বুঝছি। আপনাকে কারণে আমি আম্মার ঘরে আইতে পারি না। আম্মা আগে ভালো হোক, তারপর ওই বুড়িরে আমি ওর স্বামীর কাছে পাঠাই দিমু। ডাক্তার আপা, আপনি আম্মারে দেখেন। মাথা নেড়ে পালক কাছে যেতে জেসমিন আবারও না করছে। উপস্থিত সবাই অবাক হচ্ছে, জেসমিন এরকম করছে কেন? পরি বারবার অপমান করছে, তবুও জেসমিন মানছে না। শেষে পরি আর রুমি টেনে ঘরের বাইরে নিয়ে এলো জেসমিনকে। মিষ্টিও চলে এসেছে। ঘণ্টাখানিক পালক ছিল মালার কাছে। মালাকে একটু সুস্থ করে পালক বাইরে আসতেই পরি বলল, কি হয়েছে আম্মার? আম্মা ভালো হইব তো? পালক কিছু না বলে জেসমিনকে ডেকে ভেতরে নিয়ে গেল। বাকিদের বাইরে অপেক্ষা করতে বলল। পরীর তর সইছে না। রুমি পরীকে সান্ত্বনা দিল, কারণ মেয়েটা শব্দ করে না কাঁদলেও চোখ থেকে পানি ঝরছে। বেশ কিছুক্ষণ পর পালক এসে পরীকে বলল, পরী, তোমার মায়ের অবস্থা বেশি ভালো না, শহরে নিয়ে গেলে তোমার মা ভালো হয়ে যাবে। যা করার জলদি করতে হবে, কবিরাজ তোমার মাকে ভালো করতে পারবে না। পরীর ভয় হলো মালাকে নিয়ে। মালার কিছু হলে পরী কাকে নিয়ে থাকবে? শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। চেষ্টা করেও নিজেকে শক্ত রাখতে পারছে না পরী। মায়ের প্রতি সব মেয়েরাই দুর্বল হয়। সব কষ্ট তারা হাসি মুখে মেনে নিলেও মায়ের কষ্ট মানতে পারে না। নারীর মন কমল পদ্মের ন্যায় পরিস্ফুটিত। মায়ের জন্য মন চোখ দুটোই কাঁদছে পরীর। নিজেকে আজ দুর্বল মনে হচ্ছে। পালক পরীর কাঁধে হাত রেখে বলল, চিন্তার কোনো কারণ নেই পরী, ভালো ডাক্তার দেখালে তোমার মা ভালো হয়ে যাবে। পরী কৃতজ্ঞতার সহিত পালকের দিকে তাকালো। পালক সৌজন্যমূলক হাসি দিল। ঘরে গিয়ে পালক কারোর সাথে কোনো কথা বলল না। সকালে কারো চিল্লানোর আওয়াজে ঘুম ভাঙে পালকের। বাইরে এসে দেখে মালা পরীকে মারছে, চুলের মুঠি ধরে মেরেই যাচ্ছে। জেসমিন মালার হাত ধরে টানছে, ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। পালক নিজেও দৌড়ে গেল। পরীকে ছাড়িয়ে বলল, কি করছেন? এভাবে কেউ মারে নাকি? ওরে মাইরা ভালো মামি, শরীর ভালো আছিল না দেখা কাল কিছুই কইতে পারি নাই। বড় মাইনসের মুখে মুখে তর্ক করা শিখছে ও। এমন মাইয়া লাগবো না আমার। পরি বলল, সবসময় আমার লগে এমন করেন কেন আম্মা? আমি আপনার ভালো চাই দেখা। মালা পরীকে থামিয়ে বলল, তরে আমার ভালো দেখতে হইব না, তোর মুখ বন্ধ রাখলেই আমার ভালো। আল্লাহ, এই কেমন মাইয়া আমার পেটে দিলা। মালা বিলাপ করতে করতে চলে গেল। পরীর আগে ফুসতে ফুসতে নিজের ঘরে চলে গেল। জেসমিনের সাথে খারাপ ব্যবহার করার জন্য প্রায় পরী মার খেত। আজও তার ব্যতিক্রম হলো না। মায়ের এরকম আচরণ পরীর ভালো লাগে না। আফতাব বিকেলে ফিরে এসেছে। কালকে আসার কথা ছিল, কিন্তু আজকে হুট করেই চলে এসেছে। মালার অসুস্থতার খবর পালক নিজেই আফতাবের কাছে বলল। এও বলল সে যেন মালাকে নিয়ে শহরে ভালো ডাক্তার দেখান। নিজের পরিচিত একজন ডাক্তারের ঠিকানাও পালক দিয়ে দিল আফতাবকে। আফতাব দেরি করলো না। পরদিন সকালে চলে গেল মালাকে নিয়ে। পরীকেও জানানো হলো না মালাকে শহরে নিয়ে যাওয়া হয়েছে, সাথে আফতাবও গিয়েছে। কথা জানার পরেও পরী স্থির। অন্তরে উঠোনে মোড়া পেতে জুম্মানের সাথে বসে পেয়ারা খাচ্ছে। ব্যাগ নিয়ে বের হয়েছে পালক। পরীকে দেখে পালক একটা মোড়া টেনে বসে বলল, তোমার মাকে শহরে নিয়ে গেছে তোমার বাবা, জানো?
সকালে কুসুম কইল, আচ্ছা পরি, তোমার মা কবে থেকে এরকম অসুস্থ? পরীর খাওয়া বন্ধ করে দিয়ে বলে, আমার অসুখ করলে কাউরে জানায় না, এমনকি আমারেও না। আম্মা কয় বড় বউ গো নাকি এমনিই সব ত্যাগ করতে হয়। কথাটা বলতে গিয়ে তাচ্ছিল্য করে হাসলো পরি। পালক মুচকি হাসলো। মেয়েরা যখন থেকে কোনো বাড়ির বউ হয়ে পা রাখে তখন থেকে সে বাড়ির সুখের কারণ হয়ে দাঁড়ায়, আর দুঃখগুলো ঘরের ময়লার ন্যায় ঝাড় দিয়ে বাইরে ফেলে দেয়। বাড়ির সকলের খেয়াল রেখে আর সময় থাকে না নিজের একটুখানি যত্ন নেওয়া। হ্যাঁ, এটাই নারীর সংসার। নিজের গায়ে দাগ পড়লেও সংসারে এতটুকু দাগ লাগতে দেওয়া যাবে না। মিষ্টি আর রুমি আসতেই পালক উঠে দাঁড়ালো। পরীর দিকে ফিরে তাকিয়ে বলল, ফিরে এসে তোমার সাথে অনেক গল্প করব পরী। জবাবে পরী মাথা দোলায় শুধু। ওরা চলে যেতেই জুম্মান হেসে বলল, এই আপা অনেক ভালো, তাই না আপা? জুম্মানের কথায় পরিও সায় দিল, তারপর নিজের কাজে মন দিল। পালকের মনটা ভালো নেই, কেমন যেন অস্থির অস্থির লাগছে। বৈঠক ঘরে উঠোনে পা রাখতেই সায়েরের সাথে দেখা। কিছু বলতে চেয়েও বলল না পালক। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে নৌকায় উঠেছে। আজকে সবাই এক নৌকাতে যাচ্ছে। সবাই চুপ করে আছে, শুধু পানিতে বৈঠা ফেলার আওয়াজ ভেসে আসছে। নীরবতা ভেঙে নাইম বলে উঠল, বুঝলেন সাহেব, জমিদার বাড়িটা ভীষণ অদ্ভুত। বিশাল বাড়িতে মাত্র হাতে গোনা কয়েকজন থাকে, কেমন ভূতের বাড়ি মনে হয়। বাইরের দৃশ্য দেখছিল সায়ের। নাইমের কথা শুনে মুচকি হাসলো, বলল, এখন ভূতের বাড়ি মনে হলেও একসময় লোক লস্করে পূর্ণ ছিল এই বাড়ি। মাঝখান থেকে বন্যায় সবগুলাই গুলিয়ে দিল। কথাটা বলে আবার বাইরের দিকে তাকায় সায়ের। নাইম আর কিছু বলল না, ভাবলো সায়েরের মন হয়তো ভালো নেই। পালক সায়েরকে দেখছে। সায়েরের ঘুমরা মুখটা ওর ভালো লাগছে না। এমনিতেও খুব একটা হাসে না সায়ের। আজকে নিশ্চয়ই কিছু কিছু হয়েছে। বাগান বাড়িতে পৌঁছে পালক গেল সায়েরের পিছু পিছু। পালককে নিজের সাথে আসতে দেখে দাঁড়ালো সায়ের। পিছন ফিরে বলল, কিছু বলবেন? পালক সহজ স্বীকারোক্তি দিল, হ্যাঁ। সায়ের সোজা হয়ে দাঁড়ালো। পালক জিজ্ঞেস করে, আপনার মন খারাপ? তখন থেকে দেখছি চুপচাপ। শুধু কি এটুকু জানতে চান? সায়েরের প্রশ্নে অস্বস্তি বোধ করলো পালক। কথা গুলিয়ে ফেলে সব। আমতা আমতা করতে লাগলো সে। পালকের অবস্থা দেখে সায়ের বলল, আমার চোখ দুটোতে সস্তা ভাববেন না মিস পালক সরকার। আমার এক অদ্ভুত ক্ষমতা আছে, সেটা আপনি জানেন না। সেটা হলো আমার চোখে যার চোখ পড়ে তার মনের কথা আমার চোখে পড়ে নেয়। পালকের মনে ঝংকার তুলে চলে গেল সায়ের। থরথর করে কাঁপছে সে। ভাবছে তাহলে কি সায়ের ওর অনুমতিগুলো বুঝতে পেরেছে? না হলে তো এভাবে বলতো না। ওষ্ঠকোণে হাসি ফুটলো পালকের। হাতের এপ্রন শক্ত করে ধরে নিজের চেয়ারে বসলো। এখনো তো সায়েরকে কিছুই বলেনি, তাতেই এত খুশি পালক? তাহলে ভালোবাসি বললে কত খুশি হবে। তার মানে ভালোবাসি কথাটা বলার মাঝে আনন্দ আছে। কতটা আনন্দ ভাবতে ভাবতে মুচকিয়ে হাসলো পালক। এটাও ডাবল যে আজকে সব বলবে সায়েরকে। যদিও সায়ের তাকে মানবে না, তবুও অপূর্ণতা নিয়ে সে যাবে না। বন্যার পানি কমতে শুরু করে দিয়েছে। দিন দশকের মধ্যে পদ্মা তার পানি ফিরিয়ে নিবে মনে হয়। এদিক দিয়ে পালকদের তাড়াতাড়ি চলে যেতে হবে। গ্রামের সবাইকে ওরা মোটামুটি সচেতন করে ফেলেছে, তাই ওরা গ্রামের মানুষদের সাথে একটু বেশি সময় কাটাচ্ছে। সবাইকে ওরা এই কদিনে আপন করে নিয়েছে। সাধারণত গ্রামের মানুষগুলো একটু নোংরা হয়ে থাকে। বন্যায় দিকদিশা হারিয়ে সবাই আরও নোংরা হয়ে গেছে। কোনো কিছুই তাদের ঠিক নেই। তবুও নাইমরা নিজ হাতে সবাইকে সেবা দিয়েছে। যে মিষ্টি প্রথমে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছিল, সে মিষ্টিও সবাইকে আপন করে নিয়েছে। গ্রামের সবার দোয়া এখন ওদের মাথায়। কত বিদ্যা যে নাইমের মাথায় হাত রেখে দোয়া করেছে তার হিসেব নেই। অনেকদিন পর সম্পানকে দেখলো নাইম, সাথে বিন্দুও রয়েছে। হাতে থাকা ব্যাগটা থেকে লাল রঙের দুমুঠো কাচের চুড়ি বের করে বিন্দুর হাতে দিয়ে শুধালো। লাল শাড়ি পইরা, হাতে এই লাল চুড়ি আর সিঁথিতে লাল সিঁদুর পইরা যখন আমার বউ হইয়া আমার ঘরে আইবি, তখন চোখ বইরা তরে দেখমু বিন্দু। লজ্জায় মাথা নত করে বিন্দু। সামনে থাকা পুরুষটিকে নিয়েই তার যত জল্পনা কল্পনা। তার ঘরের ঘরণী হবে, শাঁখা সিঁদুর পরে সেজেগুজে ঘুরে বেড়াবে, আর সম্পান সুমধুর কথা বলে লজ্জা দেবে বিন্দুকে। কিন্তু সম্পান তাকে এখনও লজ্জায় আড়ষ্ট করে ফেলছে। সম্পান বুঝতে পারলো বিন্দু লজ্জা পাচ্ছে, তাই সে কথা ঘুরিয়ে বলল, কাইল ভোরে শহরে যামু, তল লাইগা লাল শাড়ি আনমুনে, পারলে ভোরে দেখা করিস। কিন্তু আমি তো ভোরে উঠতে পারি না। তুই তো আবার ঘুম পাগল। এত ঘুম পাগল হইলে সংসার করা মুশকিল হবে, তাই ঘুম কমাম বিন্দু। পরাণে এত ঘুম রাখিস না। পরাণে তো তুমিও আছো, তোমারে নিয়ে ঘুমাই। দুষ্ট হাসলো বিন্দু, সাথে সম্পানও হাসলো, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না। নাইমকে দেখে মিলিয়ে গেল বিন্দুর হাসি। তড়িৎ গতিতে যাই বলে চলে গেল। কিন্তু সম্পান ঠায় দাঁড়িয়ে আছে। নাইম কাছে এগিয়ে এসে দাঁড়ালো। মৃদু হেসে বলল, নিজের ভালোবাসা তো ঠিকই পেয়ে গেছো, অথচ আমার বেলায় অন্যায় কেন? সম্পান, তাহলে কি আমি ধরে নেব যার ভালোবাসা তার কাছে মূল্যবান, বাকি সবই ঠুনকো? ঈষৎ চমকালো সম্পান।
এই নাইম কয়েকদিন আগে তার কাছে নিজের মনোভাব পোষণ করেছিল, বলেছিল সে পরীকে দেখতে চায় এবং খুব করে ভালোবাসতে চায়। সম্পানের কাছে আকুতি করে সাহায্য চেয়েছিল, কিন্তু ভীতু সম্পান তাকে ফিরিয়ে দিয়েছিল, বলেছিল সে কোনো সাহায্য করতে পারবে না। নাইমের চোখের দিকে তাকিয়ে সেদিন মায়া হয়েছিল সম্পানের, কিন্তু তার কিছুই করার নেই। এই সুদর্শন পুরুষটিকে ফেরাতে মন চাইছিল না। এছাড়া যে কোনো উপায় নেই সম্পান মাঝির কাছে। সে আস্তে করে বলল, আমি কিছুই করতে পারবো না ডাক্তারবাবু। পরীর লগে কথা তো দূরের কথা, জমিদার বাড়ির ধারে কাছে যাওয়ার সাহসও আমার নাই। এত ভয়ের কারণ কি সম্পান? কারণ আজ থেকে 8 বছর আগে রাখাল দাদার যে অবস্থা হয়েছিল তা দেখা ভয়ে কাঁপছিল পুরা গ্রাম। তারপর থেকে জমিদার বাড়ির কোনো মাইয়ার দিকে তাকানোর সাহস কারো হয় নাই। বিন্দুও পারবো না। আমি চাই না বিন্দুর কোনো ক্ষতি হোক। কপালে ধীরবাস পড়ল নাইমের। রাখাল সম্পর্কে সে অবগত। সোনালির তার হাত ধরে পালিয়েছে। নাইম আবার জিজ্ঞেস করে, তুমি দেখেছিলে রাখালকে? এখন ওরা কোথায় আছে? জানি না, আমি তখন ছোট ছিলাম, তাও আমার মনে আছে সব। আপনি যদি দেখতেন তাহলে আপনিও পরীর আশেপাশে যাইতে চাইতেন না। আমি এখন যাই বাবু। একখান কথা কই, জমিদার যত ভালো দেখেন তত ভালো না। যেদিন রাখালরে মারছিল সবাই সেদিন বুঝছি। রাখাল যেদিন যেদিন রাখালরে মারছিল সবাই সেদিন বুঝছি আমি। সম্পান চলে গেল। নাইম বুঝলো রাখালের মায়াকে কেন্দ্র করে গ্রামের সবাই এখনো জমিদারের ভয়ে তটস্থ। এজন্য কোনো পুরুষ জমিদার বাড়িতে যায় না। তবে কি রাখালের সাথে ভয়ঙ্কর কিছু হয়েছিল? তাই হবে, না হলে সম্পান এত ভয় পেত না। তবে ওরা দুজন এত কিছু পরেও একসাথে আছে ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। সম্পানের কথাগুলো যেন নাইমের ইচ্ছা আরো বাড়িয়ে দিল। পরীর কথা সে কিছুতেই মাথা থেকে বের করতে পারছে না। প্রতিটি মুহূর্ত তার পরীকে ভেবেই কাটে। এরই মধ্যে সন্ধ্যা হতে চলল, সঙ্গে ঝড়ের পূর্বাভাস। মৃদু বাতাসে ছেয়ে গেল চারদিক। মিষ্টি রুমি আর আসিফ এসে নৌকা চড়ে বসে। বড় নৌকা আজ নেই, তার দুটো ছোট নৌকা ঘাটে বাঁধা। রুমিদের নৌকা ছেড়ে দিয়েছে। তখনই মিষ্টি বলে উঠল, এই যা পালককে ফেলে চলে এলাম। পালক পরের নৌকায় আসবে, চিন্তা করিস না। আসিফের কথায় শান্ত হলো মিষ্টি। নৌকা জমিদার বাড়ির সামনে থামতেই ওরা নেমে ভেতরে গেল। অন্দরে ঢুকে সিঁড়ি বেয়ে দোতলায় আসতেই ওরা দেখতে পেল হারিকেন হাতে পরী এদিকে আসছে। পরীর এক হাত হারিকেন, আরেক হাত দিয়ে পরনের ঘাগরা সামান্য উঁচু করে ধরেছে। লাল আলোতে শোভা পাচ্ছে পরীর সৌন্দর্য, যা দেখে ঈর্ষান্বিত হলো মিষ্টি। কিন্তু সে চুপ রইল। পরীর কাছে এসে জানতে চাইল পালক কোথায়। রুমি জবাব দিল, সে পরের নৌকাতে আসছে। পরী কথা শুনে কুসুমকে ডাকতে ডাকতে নিচে চলে গেল। নিজেদের কক্ষে গিয়ে মিষ্টি ক্ষোভ প্রকাশ করলো। তেজি গলায় বলল, এ মেয়েকে দেখলে আমার গা জ্বলে। ওর মতো সুন্দর না তুই, এর জন্য? না, ওর মতো সুন্দর হতেও চাই না, কিন্তু ওর জেদ দেখলে আমার বিরক্ত লাগে। এতটুকু বয়সে এত সাহস সঞ্চয় করতে সবাই পারে না, কিন্তু পরীর মধ্যে সে সাহস আছে যথেষ্ট বুদ্ধি। শক্তি দিয়ে না হলেও বুদ্ধি দিয়ে ও 100 জনের সাথে লড়াই করতে পারবে। বিপরীতে জবাব দিল না মিষ্টি। চুপচাপ পোশাক বদলে পালঙ্কে শটান হয়ে শুয়ে রইল। প্রহর বাড়তেই রুমির চিন্তা হলো, পালক তো এখনো এলো না। চারদিকে প্রবল বেগে বাতাস বইছে, তাহলে কি ওরা আসতে পারেনি? মিষ্টি ঘুমাচ্ছে, তাই রুমি গেল বৈঠক করে। নাইমদের কক্ষের দরজায় পরপর কয়েকবার টোকা দিতেই শেখর এসে দরজা খুলল। রুমি অবাক হয়ে ভেতরে ঢুকে বলল, তোরা চলে এসেছিস? তাহলে পালক কোথায়? বিস্মিত কণ্ঠস্বর শেখর বলে, তোদের সাথে আসেনি? আমরা তো ভাবলাম তোরা একসাথে এসেছিস। নাইম শুয়েছিল, সে উঠে এসে বলল, তাহলে পালক কোথায়? বাগান বাড়িতে আটকা পড়লো নাকি? তাই হবে, তোরা পালককে আনার ব্যবস্থা কর তাড়াতাড়ি। রুমিকে আশ্বাস দিয়ে নাইম ছুটে গেল সায়েরের ঘরে। সায়ের ওদের সাথেই ফিরেছে। নাইমের মুখে পালকের কথা শুনে অনিচ্ছা থাকা সত্ত্বেও বাগান বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সে। প্রবল বাতাসের মধ্যেই নাইম, শেখর, আসিফ আর সায়ের বেরিয়ে পড়ল। মধ্যরাতে ঘুম ভাঙে পরীর। কেন যেন অস্থির অস্থির লাগছে ওর। এই ঠান্ডা আবহাওয়ার মধ্যেও ঘামতে লাগলো পরী। একটা স্বপ্ন দেখছে সে, কিন্তু কি দেখেছে তা মনে করতে পারছে না। এমনটা মাঝে মাঝেই হয় পরীর সাথে। স্বপ্নে কি দেখে তা কিছুতেই মনে করতে পারে না। সে কি দুঃস্বপ্ন দেখেছে নাকি দুঃস্বপ্ন? সে কি সুস্বপ্ন দেখেছে নাকি দুঃস্বপ্ন? ভাবতে ভাবতে পরী হাঁটু জোড়ো করে অন্ধকার কক্ষে বসে রইল। এভাবে অনেকক্ষণ কেটে গেল, আর ঘুমাতে পারল না পরী। তবে ভোরের দিকে ঘুমিয়ে পড়ল। মোরগ ডাকার সাথে সাথেই কুসুম আর জুম্মান ছুটে এলো পরীর ঘরে। কুসুমের ডাকে ধরফরিয়ে ওঠে পরী, কিন্তু কুসুম কথা বলতে পারছে না, শুধু হাঁপাচ্ছে। পরী তাকিয়েই রইল। কুসুম নিজেকে ধাতস্থ করে বলল, পরী আপা সর্বনাশ হইয়া গেছে। কাল রাইতে ডাক্তার আপা বন্যার পানিতে ডুবা মইরা গেছে। কুসুমের কথাটা শুনে পরীর শরীর ঝাঁকুনি দিয়ে উঠল, কাঁপতে লাগলো সর্বাঙ্গ। কুসুম ডাক্তার আপা বলতে কাকে বুঝালো? প্রশ্নটা করতে পারে না পরী। ঠোঁট দুটো তার অসম্ভবভাবে কাঁপছে। পরীর চাহনি দেখে জুম্মান বলল,
ওই ভালো ডাক্তার আপা, আপা বাইরে লাশ আনছে। পরীর কানে একটা কথা বাজতে লাগলো, ফিরে এসে তোমার সাথে অনেক গল্প করব পরী। আর বসে থাকতে পারলো না পরী, ছুটতে লাগলো। ছুট লাগালো সে, সিঁড়ি ভেঙে নিচে এসে যেই না বৈঠক ঘরের দিকে যাবে তখনই মালা চেপে ধরে পরীর হাত, একটানে পরীকে এনে বুকে চেপে ধরে মালাকে দেখে পরী অবাক হয় না, বরং শক্ত করে জড়িয়ে ধরে মালাকে। পরীর মুখ থেকে বারবার আম্মা শব্দটি বের হয়। রাতের ঝড়ে যে এত বড় তাণ্ডব চালাবে তা নূরনগরের কারো জানা ছিল না। সে যে একটা নিষ্পাপ প্রাণ কেড়ে নিল, কিন্তু পালক কিভাবে পানিতে পড়ে গেল তা কেউই বুঝতে পারল না। পানির কাছেই বা কেন গেল? ইতিমধ্যে সারা গ্রামে পালকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। চোখের পানি ফেলছে অনেকেই। মেয়েটা অনেক ভালো ছিল, এই কথাটা সবার মুখে শোনা গেল। ভিড় জমেছে জমিদার বাড়ির প্রাঙ্গণে। নারী পুরুষ বাচ্চাদের আনাগোনা বাড়ছে। শহরে ডাক্তারের লাশ দেখে যাচ্ছে এক এক করে। সাদা কাপড়ে ঢাকা পাথরের পালকের নিথর দেহ পড়ে আছে। তার থেকে খানিকটা দূরে রুমি কাদার মধ্যে বসে আছে, ওর পাশে মিষ্টি একইভাবে বসে আছে। মাঝরাতে যখন এই লোহমর্ষক খবরটা পেল তখন থেকেই কেঁদেছে, কিন্তু এখন কাদার শক্তি দুজনেই হারিয়েছে। তাই শুধু পালকের লাশের দিকে তাকিয়ে আছে, স্থির সে দৃষ্টি। কিছুটা দূরে গাছের শেকড়ের উপর নাইম আর শেখর বসে আছে। আসিফ চুপচাপ দাঁড়িয়ে আছে। কাল রাতে যখন সবাই বাগান বাড়িতে পৌঁছালো তখন ঝড় একটু কমেছে। পুরো বাড়ি তন্ন করে খুঁজেও পালককে ওরা পেল না। ওদের সাথে গ্রামের লোকরাও খুঁজলো, কিন্তু পেল না। কেউ একজন বাড়ির পেছনে গেল খুঁজতে, যেখানে কেউই যায় না। পানিতে উপর হয়ে ভাসছে পালক। হারিকেনের আলোয় লোকটা ভালো করে কিছু দেখলো না, তবে চিৎকার দিয়ে সবাইকে ডাকলো। কয়েকজন শায়েরের আদেশে সাথে সাথেই পানিতে নেমে পড়লো। সবাই মিলে ধরাধরি করে পালককে ডাঙায় তুলে আনে। নাইম দ্রুত পালকের হাত ধরে, কিন্তু পরক্ষণেই ছেড়ে দিয়ে নিজের শরীরে ভর ছেড়ে দিল মাটিতে। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। শেখর আসিফ বুঝেও ছুটে গিয়ে পালকের হাত ধরল এবং ওরাও নাইমের পাশে বসে পড়ল। এটুকু সময়ের মধ্যে কি হয়ে গেল? রাতেই পালককে জমিদার বাড়িতে নিয়ে আসা হয়। রুমি মিষ্টি এসে পালকের লাশ দেখেই কাঁদতে লাগলো। ওভাবেই সকাল হয়ে গেল। নাইম পালকের দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। এই পালকের সাথে কত মজা করেছে ওরা। একসাথে ক্লাস করেছে, গল্প করেছে, একসাথে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছে। কত আনন্দ করে 6জন এই গ্রামে এসেছিল। এখন ফিরতে হবে 5জনকে। ভাবতেই অবাক লাগছে। নাইমের এখনো বিশ্বাস হচ্ছে না যে পালক আর নেই, পানিতে ডুবে মারা গেছে। কি অদ্ভুত! যে পানি মানুষের জীবন বাঁচায়, সে পানি মানুষের জীবন কেড়ে নেয়। পালকের মৃত্যুটা শায়েরও মানতে পারছে না। হঠাৎই এরকম ঘটনা ঘটে যাবে তা সে ভাবতেও পারেনি। তাছাড়া মেয়েটার সাথে কাল ওর বেশ কিছুক্ষণ কথা হয়েছিল। তাকিয়েছিল শায়েরের দিকে, অথচ কিছু সময়ের ব্যবধানে মেয়েটা আর নেই, আর কথা বলবে না। যে চোখে শায়ের পালকের অনুভূতি পড়েছিল সে চোখ জোড়া আর খুলবে না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শায়ের গেল আফতাবের সাথে কথা বলতে। মালাকে নিয়ে আফতাব ভরে ফিরেছে। পালকের খবর পেয়ে মালাও কেঁদেছে। মেয়েটা সত্যিই খুব ভালো ছিল। এভাবে মেয়েটা পৃথিবী ছাড়বে তা মালাও বোঝেনি। অন্দরের বারান্দায় পরীকে বুকে জড়িয়ে বসে আছে মালা। জেসমিন, কুসুম আর জুম্মানও আছে। বেশ কয়েকজন মহিলাও এসেছে। ওদের দেখে আবার চলে যাচ্ছে। পরী এখনো মালাকে ধরে আছে। অনেকদিন পর মায়ের বুকে মাথা রেখেছে সে। হঠাৎ পালকের কথা মনে পড়তেই মাথা তুলে তাকালো, বলল, আম্মা, ডাক্তার আপা। চুপ থাক পরী, কথা কইস না। যা হওয়ার তা হইছে, তুই শান্ত থাক। চোখ থেকে ফোঁটা ফোঁটা অশ্রু বের হতে লাগলো। সে বলল, আম্মা, ডাক্তার আপা কইছিল আমার লগে গল্প করবে, কিন্তু সে তো আর আইলো না আম্মা। আমার অনেক কষ্ট হইতাছে আম্মা। মালা মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কাঁদিস না পরী, আমার মাইয়া তো নরম না, এত কান্দে তো না। তাইলে এত কান্দিস কেন? মালা আবার পরীকে জড়িয়ে নিল। পরী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। শক্ত করে জড়িয়ে ধরলো মালাকে। ঠিক তখনই মিষ্টি রুমি অন্দরে ঢুকলো। পরী চট করে মাথা তুলে তাকায়। যন্ত্র মানবের মতো হেঁটে আসছে দুজনে। সিঁড়ি বেয়ে দুজন দোতলায় চলে গেল। কিছুক্ষণ পর নিজেদের ব্যাগ নিয়ে এলো ওরা। মালার সামনে গিয়ে রুমি ভাঙা গলায় বলল, আমরা চলে যাচ্ছি, ভালো থাকবেন। বুঝতে পারিনি যে হাসি খুশিভাবে এসেছিলাম আর যেতে হবে কাঁদতে কাঁদতে। পালককে এভাবে হারিয়ে ফেলবো জানলে কখনো এখানে আসতাম না। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল রুমি। চোখের জল মুছতে মুছতে অন্দর থেকে বের হয়ে গেল। ওরা চলে যাচ্ছে শুনে পরী উঠে দাঁড়ালো, বলেও উঠল, আমি একবার দেখবো ডাক্তার আপারে। আম্মা, আমি বাইরে যাবো। আম্মা, আমারে একবার যাইতে দেন। নাইমরা নিজেদের ব্যাগ গুছিয়ে নিয়েছে। পালককে নিয়ে এখনই শহরে রওনা হবে সবাই। পালকের বাবা মা শহরে থাকেন, ওখানেই দাহ করা হবে পালককে। কোন মুখে ওরা পালকের বাবা মায়ের সামনে দাঁড়াবে তাই ভেবে পাচ্ছে না ওরা। ঘাটে বিশাল সই ওলা নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে সম্পান সহ আরো 2জন মাঝি। নৌকা করেই পালককে শহরে নিয়ে যাওয়া হবে। নাইম, শেখর
আসিফ গেল পালককে নৌকায় তুলতে। নাইম পালকের দেহে হাত দিতেই একটা নারীকণ্ঠ ভেসে আসে। একটু দাঁড়ান, আমি দেখবো আপারে। ওড়না দিয়ে মুখ ঢেকে পরি দৌড়ে এলো। নাইম ছেড়ে দিল পালককে। হাঁটু মুড়ে সে পাশেই বসে রইল। পরি ছুটে গিয়ে নাইমের পাশে বসে পালকের মুখের উপর থেকে কাপড়টা নাইম সরিয়ে দিল। পালকের মুখটা দেখেই কেঁদে ফেললো পরি। সাদা হয়ে গেছে মুখটা, ঠোঁট দুটো কালচে বর্ণ ধারণ করেছে। কি জানি কতক্ষণ পানিতে ছিল। মলিন কমল দেহটা শান্ত হয়ে আছে। পরি আলতো করে পালকের গালে হাত রাখলো। শরীর বরফের ন্যায় ঠান্ডা। অনেক কষ্ট হইছে আপনার, তাই না আপা? এখন আপনি শান্তিতে ঘুমান, কেউ বিরক্ত করব না। একটা কথা মনে রাখেন, এই পরি আপনার কথা কোনোদিন ভুলবে না। সোনা আপার মতো আপনিও আমার আরেক আপা। ভালো থাইকেন। দুফোঁটা অশ্রু বিসর্জন দিয়ে উঠে দাঁড়ালো পরি। পিছিয়ে এলো পালকের থেকে। নাইম হাত বাড়িয়ে দিল পালকের দিকে। তিনজন মিলে পালককে ধরে নৌকাতে তুললো। শায়ের যাচ্ছে ওদের সাথে। সবাই নৌকা বসতেই সম্পান বৈঠা ফেললো। পরি দৌড়ে ঘাটে গেল। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল। নাইম চোখ ঘুরিয়ে তাকালো পরির দিকে। চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যায় না। হয়তো এই গ্রামে আর আসা হবে না ভেবে দীর্ঘশ্বাস ছাড়লো নাইম। বেশিক্ষণ দাঁড়ালো না পরি। কুসুম এসে টেনে নিয়ে গেল পরীকে। এখানে থাকাটা ঠিক হবে না। আজকে নৌকার সবাই চুপ। মনে হচ্ছে নৌকায় কেউই নেই, শুধু সবার শ্বাস প্রশ্বাস শোনা যাচ্ছে। ভারী সে নিঃশ্বাস। মিষ্টি পালকের মাথায় হাত রেখে বলল, কখনো ভাবিনি তুই এভাবে আমাকে ছেড়ে চলে যাবি। আমরা তোকে খুব ভালোবাসি পালক। কেঁদে ওঠে মিষ্টি, সাথে রুমিও। কিন্তু নাইম, শেখর, আসিফ স্থির। ওদেরও ইচ্ছে করছে কাঁদতে, কিন্তু পুরুষদের যে কান্না মানায় না। অশ্রু শোভা পায় নারীর চোখে, পুরুষের চোখে থাকে কঠোরতা। তাই ওরা তিনজন পুরুষ চুপ করে বসে রইল। শায়ের বাইরে দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে পালকের দিকে তাকিয়ে গভীর ভাবনায় নিমজ্জিত হচ্ছে। আবার বাইরের দৃশ্য দেখছে। অন্দরের বারান্দায় পা ছড়িয়ে বসে আছে পরি। পরনের ঘাগরাটা হাঁটু অব্দি উঠে আছে, ওড়নাটাও পাশে পড়ে আছে। অবুজের ন্যায় বসে আছে পরি। অনুভূতিহীন চাহনিতে তাকিয়ে আছে পেয়ারা গাছটির দিকে। সেখানে একটা হলদে পাখি বসে আছে। পাখিটার নাম পরির অজানা। একটা পাকা পেয়ারা খাচ্ছে পাখিটা। পরি দিক বেদিক ভুলে পাখিটা দেখায় মগ্ন হয়ে আছে। পরির ইচ্ছে হচ্ছে পাখি হতে। না থাকবে পরিবার, না থাকবে কষ্টের পাহাড়। এমন সময়ে লাঠি বর দিয়ে আবেরজান আসলো। তিনি সবসময় নিজের কক্ষেই থাকে, খুব একটা বের হন না। পালকের খবর শুনে তিনি বের হয়ে এসেছেন। এতক্ষণ মালার ঘরে ছিলেন, নিজের ঘরে যাচ্ছিলেন। পরীকে ওরকম অবস্থায় দেখেই লাঠির খোঁচা দিয়ে বললেন, ওই মাইয়া, এমনি কাপড় উঠাইয়া বইসস কেন? পাও ডাক কইতাছি, তোর বাপে আইসা পড়বো। কি মাইয়া যে হইছে আল্লাহই জানে। ওই কথা শুনস না? দাদির চেঁচামেচিতে পাখিটা উড়ে গেল। যার দরুন বিরক্ত হলো পরি। কোনো কথা না বলে ওড়না হাতে নিয়ে উঠে দাঁড়ালো। দৌড়ে চলে গেল ছাদে। পাঁচিল ঘেঁষে দাঁড়ালো সে। উদাস উদাস লাগছে পরির। ও নিজেই চেয়েছিল শহুরে ডাক্তাররা চলে যাক। আজ তাই হলো, কিন্তু ওদের চলে যাওয়াতে মানতে পারছে না পরি। পালকের কথা মনে পড়তেই কান্না আসছে ওর বারবার। জুম্মানের মুখে পরি একদিন শুনেছিল ভালো মানুষ নাকি বেশি দিন বাঁচে না। কথাটা জুম্মানকে ওর মাদ্রাসার হুজুর বলেছিল। পরি ভাবল পালক ভালো ছিল বলেই অকালে হারিয়ে গেল। সারাদিনে কিছুই মুখে তুলল না পরি। মালা এসে জোরাজোরি করেও পরীকে খাওয়াতে পারল না। নিজ কক্ষের এক কোণে চুপটি করে বসে আছে পরি। জুম্মান তখন পরির ঘরে ঢুকলো, হাতে একটা লাঠি নিয়ে। পরির সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আপা দেখো, পানি অনেক কমে গেছে, আমি লাঠি দিয়া মাপছি। পরি ঘুরে তাকালো জুম্মানের দিকে। লাঠির মাঝখান বরাবর ধরে দেখালো জুম্মান। পরি মৃদু হেসে বলে, ভালো বুদ্ধি তো তোর। এমনি পানি মাপা শিখাইলো কে তরে? নাইম ডাক্তার বাবু। ও আচ্ছা, উনি কি ডাক্তার গো দিয়াইছে? জুম্মান চোখ কুচকে বলে, উনি কে আপা? আরে ওই যে আব্বার লগে থাকে, পাঞ্জাবি পইরা থাকে, চোখে সুরমা পড়ে। জুম্মান এবার খিলখিল করে হাসতে লাগলো পরির কথা শুনে। তা দেখে পরির রাগ হলো। বলল, হাসস কেন? আমি কি হাসার কথা কইছি? সোজাসুজি কইলেই তো পারো শায়ের বাই। তা না কইরা কি কইতাছে? আসে নাই শায়ের বাই, মনে হয় রাত হবে। আইলে গিয়া খবর আনবি কি হইল। জুম্মান মাথা নেড়ে জানান দিল সে কাজটি করবে। তারপর দৌড়ে গেল লাঠিটা পানির মধ্যে পুঁততে। নাইম জুম্মানকে শিখিয়েছিল এইভাবে পানি মাপতে হয়। খুব সহজেই জুম্মান শিখে নিয়েছে। সে খুশিও হয়েছে নাইমের প্রতি। সন্ধ্যা নামতেই মাগরিবের নামাজ পড়ার জন্য অজু করতে কলপারে গেল মালা। কিন্তু সে অবাক হলো পরীকে আসতে দেখে। পরী এসে অজু করতে লাগলো। নামাজ পড়বি? মায়ের প্রশ্নের জবাবে পরী ছোট্ট করে হুম বলে। মালা ভরকায়। পরীকে অনেকবার সে নামাজ পড়তে বলেছিল, কিন্তু পরীর কোনো হেলদোল নেই। মালা বলল, নামাজ পড়লে সব ওয়াক্ত পড়তে হইব, কিন্তু পরীর
ততক্ষণে অজু করা শেষ। ও উঠে দাঁড়িয়ে বলল, আমি এখন থেকে প্রতিদিন নামাজ পড়বো আম্মা। আমার সব প্রিয় মানুষগুলোর লাইগা দোয়া করমু। মালা আর কথা বলল না। দাদির জন্য বালতি করে অজুর পানি নিয়ে পরি চলে গেল। মালা চেয়ে রইল মেয়ের যাওয়ার পানে। মেয়েকে নিয়ে বড়ই দুশ্চিন্তা মালার। শুধু রাগ আর জেদ দেখাতেই পারে, বুদ্ধিশুদ্ধি একেবারেই নেই। এ নিয়ে মালার যত চিন্তা। রাত যখন একটু গভীর হয় তখন জুম্মান এসে খবর দিল শায়ের এসেছে, কিন্তু সে শায়েরের সাথে কথা বলতে পারেনি। আফতাব আর আখিরের সাথে কথা বলছিল শায়ের। তখন জুম্মান আরো বলল, কাকা শায়ের বাইরে গালাগালি করতেছে। পরি চট করে বলে উঠল, কেন ভাই? সব দেখা রাখতে পারলো না কেন? ডাক্তার আপা মরল কেমনে? আরো কত কথা। এই কাকায় অনেক শয়তান রে আপা, সুযোগ পাইলে ভাইরে গালাগালি করে। আখিরের নামটা শুনতে ইচ্ছে করে না পরীর। নিজের কাকা বলে সম্মানও দেয় না। এই লোকটার প্রতি ঘৃণা ছাড়া কিছুই আসে না পরীর। আজ এমনিতেও মন ভালো নেই ওর, তাই আর বেশি কিছু ভাবলো না পরী, চুপচাপ শুয়ে পড়ল। কিন্তু রাত যত গভীর হলো পরীর খিদে তত বাড়ল। সারাদিন কিছু খায়নি। রাতে জুম্মান খেতে ডাকলেও গেল না। কিন্তু এখন আর খিদে সহ্য করতে না পেরে হারিকেন নিয়ে ছুটে গেল রন্ধনশালায়। ভাত বেড়ে ঘপাকপ খেতে লাগলো সে। তখনই দরজায় টোকা পড়ল। বৈঠক ঘর থেকে কেউ অন্দরের দরজার টোকা নাড়ছে। পরী এটো হাতে ঘুমটা টেনে নিয়ে দরজাটা হালকা করে খুলল। রাগান্বিত কণ্ঠে শায়ের বলল, এতক্ষণ লাগে তোর দরজা খুলতে? আমার খাবার নিয়ে আয় বলেই চলে গেল শায়ের। পরী থ মেরে দাঁড়িয়ে রইল। পরক্ষণে মনে করলো হয়তো কুসুমকে মনে করেছে শায়ের, নয়তো পরীকে ধমক দেওয়ার সাহস আছে ওই সামান্য কর্মচারীর। পরী গিয়ে শায়েরের জন্য ভাত বাড়ল, তারপর আস্তে আস্তে করে বৈঠক ঘরে পা রাখলো। এই ছিল পরিচানের 10 থেকে 12 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।